নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই। আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের প্রত্যেক দিনের কাজগুলোকে আমরা যদি কিছুটা টিপস মেনে করি তাহলে দেখবেন কাজগুলো অনেকটাই সহজ হয়ে যাবে। নিজেদের জন্যও কিছুটা সময় বাঁচিয়ে নিতে পারবো, এমনকি আমাদের সংসার খরচও অনেকটাই কমিয়ে নিতে পারবো। তেমনই কিছু ছোট ছোট ইউজফুল টিপস আপনাদের কাছে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক। অনেকেরই বাড়িতে বস্তার মধ্যে বা এই ধরনের থলি ব্যাগের মধ্যে চাল আটা নিয়ে আসা হয়, তবে কিছু কিছু বস্তা বা এই ধরনের থলি ব্যাগ এতটাই ভালো থাকে যেগুলো আমরা পরবর্তী সময় অন্য কাজেও কিন্তু ব্যবহার করতে পারি। তবে অনেকেই আমরা দেখবেন এই যে বস্তা বা থলি ব্যাগের মধ্যে সেলাইটা থাকে সেটা ঠিকঠাকভাবে খুলতে পারি না, যার কারণে আমরা কিন্তু বস্তা বা থলি ব্যাগটাকে কেটে দিই, তখন কিন্তু আর অন্য কাজে আমরা এটাকে ব্যবহার করতে পারি না। তবে আপনারা যখনই এই ধরনের সেলাইগুলো খুলবেন, কিভাবে খুলবেন যাতে করে আপনাদের বস্তা বা থলি ব্যাগগুলো কাটতে হবে না। তো যে সেলাইগুলো থাকে, যেটা সিঙ্গেল সেলাই থাকবে সেটা কিন্তু আপনারা সামনের দিকে বা ওপরের দিকে রাখার চেষ্টা করবেন, আর ডবল সেলাইটা যাতে নিচের সাইডে থাকে। এবার এই সেলাইটা আপনারা কিভাবে খুলবেন, যদি দেখেন এই সেলাইটার মধ্যে কোনো গিট দেওয়া রয়েছে তাহলে আপনারা সেটাকে আস্তে আস্তে খোলার চেষ্টা করবেন। তো এখানে যেহেতু অনেকটাই গিট দেওয়া রয়েছে, আমি প্রথমে একটা কাঁচির সাহায্যে কেটে নেব, তারপর এখান থেকে একটা সুতো আমি এইভাবে করে টেনে নেব। তবে এই কাজটা কিন্তু একদম সাবধানের মধ্যেই করতে হবে, খুব বেশি টানাটানি করা যাবে না, না হলে কিন্তু গিট পড়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন এইভাবে করে আমি কিন্তু সুতোটাকে খুলে নিয়েছি। এবার আপনারা যদি এই সুতোটা এইভাবে করে টেনে নেন তাহলে দেখবেন খুব সহজেই কিন্তু সুতোটা খুলে নিতে পারবেন, কোনোভাবেই কিন্তু কাটাকাটি করতে হবে না। তবে এখানে যেহেতু আরও একবার সেলাই করানো রয়েছে, যার কারণে এটা আমরা টানলে খুলবে না। তো কাঁচির সাহায্যে আমি এইভাবে করে কেটে নিচ্ছি। তারপর ঠিক একইভাবে যে আরও একটা সুতো রয়েছে সেটাকেও হালকাভাবে আমি টেনে খুলে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এইভাবে করে কিন্তু আমরা খুব সহজেই আমাদের চালের আটার বস্তা বা এই ধরনের থলি ব্যাগের সেলাইগুলো খুলে নিতে পারি। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা পাত্র, আর এর মধ্যে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের নর্মাল জল, আর এখানে নিয়েছি আমি পেপারটাকে হাত দিয়ে এইভাবে করে মুড়িয়ে বলের মতো করে এই জলের মধ্যে এইভাবে করে ডিপ করে নেব। এই যে পেপারটা রয়েছে সেটা আপনারা কি কাজে ব্যবহার করবেন সেটাই শেয়ার করব। তো তার আগে এটাকে আমি সাইডে সরিয়ে রাখছি। নিয়েছি আমি এখানে বাঁধাকপি। আমরা এখন অনেকেই কিন্তু বাড়িতে বাঁধাকপি নিয়ে আসি, তবে কোনো কারণবশত যদি বাঁধাকপি রান্না করা না হয় সেক্ষেত্রে দেখা যায় হয় বাঁধাকপি শুকিয়ে যায় আর না হলে পচে যায়। তবে আপনারা যদি এই বাঁধাকপিটা কিছুদিনের জন্য রেখে দেন, কোনো কারণের জন্য রান্না না করে থাকেন, সেক্ষেত্রে আপনারা কিভাবে রাখলে বাঁধাকপিটা পচেও যাবে না আর শুকিয়েও যাবে না। তো বন্ধুরা বাঁধাকপি কিন্তু পচে যায় বাঁধাকপির যে বোটার অংশটা রয়েছে সেখান দিয়ে। তো প্রথমে এই বাঁধাকপির বোটার অংশটাকে আমি ছুরির সাহায্যে এরকম করে চারিদিকে একটু দাগের মতো করে নেব। তারপর কিছুটা যে শক্ত অংশ রয়েছে সেটাকে কেটে বাদ দিয়ে দেব। এইভাবে যদি আপনারা একটা ছুরির সাহায্যে কেটে নেন তাহলেই দেখবেন যে বাঁধাকপির শক্ত অংশটা রয়েছে সেটা কিন্তু খুব সহজে বেরিয়ে যাবে। কিছুটা অংশ আমি এইভাবে ছুরির সাহায্যেও বের করে নিয়েছি, আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ঠিক এইভাবে আমি কেটে নিয়েছি। এবার যে পেপারটা আমি জলের মধ্যে ডিপ করে রেখেছিলাম সেটাকে নিয়ে নেব, তারপর হাতের সাহায্যে জলটাকে খুব ভালোভাবে চেপে দিতে হবে। এবার যে অংশটা আমি কেটে রেখেছি ফাঁকা অংশ জায়গার মধ্যে এইভাবে করে পেপারটাকে আমি দিয়ে দেব। একটু চেপে দিতে হবে যাতে করে একটুও ফাঁকা জায়গা না থাকে। এবার আপনারা কিভাবে বাঁধাকপিটা রাখবেন চলুন দেখে নেওয়া যায়। একটা সুতির কাপড় জল দিয়ে ভিজিয়ে তারপর নিংড়ে নিয়েছি, এইভাবে করে বিছিয়ে দিলাম। এবার বাঁধাকপিটা কাপড়ের মাঝখানে দিয়ে চারিদিক থেকে কাপড়টা দিয়ে এইভাবে করে মুড়িয়ে নেব। এবার আপনারা এই বাঁধাকপিটা যদি এইভাবে করে ফ্রিজে রাখেন সেক্ষেত্রে দেখবেন বাঁধাকপিটা কিন্তু 1 মাস পর্যন্ত ভালো থাকবে, পচেও যাবে না, এমনকি শুকিয়েও যাবে না। তবে আপনারা চাইলে এই বাঁধাকপিটা ফ্রিজ ছাড়াও কিন্তু এইভাবে করে 15 দিন পর্যন্ত রাখতে পারেন, কোনোভাবেই শুকিয়েও যাবে না, পচে যাবে না। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এখানে নিয়েছি বেশ কিছুটা মুসুর ডাল আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি রান্নাবান্না হয়ে থাকে, তবে সকালের দিকে আমাদের প্রত্যেকটা মহিলারাই কিন্তু কোনো না কোনো কাজের তাড়াহুড়োর মধ্যেই আমরা থাকি।
অনেক সময় দেখবেন দুটো ওভেনের মধ্যে কোনো না কোনো কিছু রান্নাবান্না করা হয়ে থাকে, সেক্ষেত্রে ডাল সেদ্ধ করতে অনেকটাই আমাদের সমস্যা হয়। তো আপনারা গ্যাস না জ্বালিয়ে কিভাবে ডালটা সেদ্ধ করবেন। আমি এখানে নিয়েছি ক্যাসরল, আপনারা ক্যাসরল বা হটপট নিয়ে নেবেন। আর এই যে ডালটা রয়েছে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই ক্যাসরলের মধ্যে ডালটাকে আমি এইভাবে করে দিয়ে দিলাম। এবার আমি কি করব, এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণের ফুটন্ত গরম জল, আর দিয়ে দিচ্ছি এখানে আমি পরিমাণ মতো হলুদ। তারপর ক্যাসরলের ঢাকনাটা আমি এইভাবে করে লাগিয়ে রেখে দেব 15 মিনিটের জন্য। ফিরে আসছি 15 মিনিট পর। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখন কিন্তু 15 মিনিট হয়ে গেছে। তবে যেহেতু আমি ক্যাসরলের ঢাকনাটা টাইট করে আটকে রেখেছিলাম, যার কারণে এখনও কিন্তু অনেকটাই গরম রয়েছে। আর ডালটা কিন্তু এখন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি। এবার ঠিক যেভাবে আপনারা ডালটা ফোড়ন দেন ঠিক সেইভাবে ফোড়ন দিয়ে দেবেন। তবে এই ডাল কিন্তু আপনারা যদি মুসুর ডাল সেদ্ধ করেন সেক্ষেত্রে কিন্তু এতটা সুন্দর সেদ্ধ হবে, অন্য ডালের ক্ষেত্রে কিন্তু এতটা ভালো হবে না। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমাদের অনেকেরই বাড়িতে কিন্তু এই ধরনের বোতলের বা জারের মধ্যে আচার, জ্যাম, জেলি এই ধরনের জিনিসপত্র নিয়ে আসা হয়ে থাকে। তবে এর যে ঢাকনাটা থাকে দেখবেন আমরা অনেক সময় ঠিকঠাকভাবে খুলতে পারি না, এত টাইট থাকে, তখন অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় আমাদের। তো এই ধরনের সমস্যা হলে আপনারা কি করবেন, নিয়ে নেবেন চামচ দিয়ে আমি এই ঢাকনাটাকে এইভাবে করে হালকাভাবে আঘাত করে নেব। তবে জোর দিয়ে কিন্তু করবেন না, হালকাভাবেই কাজটি করতে হবে। এতে কি হবে, এই ঢাকনার যে লকের মতো অংশটা থাকে সেটা আলগা হয়ে যাবে, যার কারণে আপনারা খুব সহজেই ঢাকনাটা খুলে নিতে পারবেন। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী। এখানে নিয়েছি একটা পাত্র, আপনারা যে কোনো পাত্র নিতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণের আটা, আর দিয়ে দেব একদম সামান্য পরিমাণের গরম জল। এখানে ঠান্ডা জল ব্যবহার করলে কিন্তু এতটা ভালো কাজ হবে না। তো আঙুলের সাহায্যে আমি আটার জলটাকে এভাবে মিশিয়ে নেব। তবে এখানে অতিরিক্ত জলের ব্যবহার করবেন না। এই মিশ্রণটা খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা হবে না। একটা ফর্মের মধ্যে হোক কি ডকুমেন্টসের মধ্যে অনেক সময় আমাদের ফটো লাগানো হয়। তবে ফটো লাগানোর জন্য আমরা প্রত্যেকেই কিন্তু আঠার ব্যবহার করে থাকি। তবে এমন অনেক সময় হয়ে থাকে আমাদের বাড়িতে হয়তো আঠা নেই বা হয়তো আছে, আপনারা খুঁজে পাচ্ছেন না। সেক্ষেত্রে আপনারা কি করবেন, তো আমি যে আটার গরম জলের মিশ্রণটা বানিয়ে রেখেছি সেটাকে ফটোর উল্টো সাইডে এইভাবে করে লাগিয়ে দেবেন। তারপর যে জায়গার মধ্যে আপনারা ফটোটা লাগাবেন এইভাবে করে যদি লাগিয়ে দেন সেক্ষেত্রে দেখবেন আপনাদের কিন্তু আর আঠার প্রয়োজন হবে না। এইভাবে করেই বাড়িতেই কিন্তু আঠা বানিয়ে নিতে পারেন। তবে আটার সাথে কিন্তু অবশ্যই গরম জলের ব্যবহার করবেন, তাহলে খুব ভালো কাজ করবে। তো দেখতেই পাচ্ছেন ফটোটা কতটা সুন্দর লেগে গেছে। এইভাবে করে কিন্তু আর উঠেও যাচ্ছে না। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা বাচ্চাদের ফ্রক। এই ধরনের যে ফ্রকগুলো হয়ে থাকে দেখবেন যেগুলোর মধ্যে একটু জরির কাজ বা সুতোর কাজ থাকে, এই জামা কাপড়গুলো যখন পরে বাচ্চারা কোথাও বাইরে বেরোয়, খাবার খেলে অনেক সময় দেখা যায় খাবারের দাগ বা হয়তো এমন কিছু দাগ লেগে যায়, যার কারণে আমরা অনেকেই বাড়িতে এই ধরনের ব্রাশ নিয়ে এইভাবে পরিষ্কার করতে যাই। তবে এইভাবে যখনই ব্রাশের সাহায্যে পরিষ্কার করতে যায় যে জরির কাজ বা সুতো বা হয় চুমকির কাজ থাকে সেগুলো দেখবেন উঠে যায়, অনেক সময় জামা কিন্তু ফেটেও যায়। তো এই ধরনের সমস্যা যাতে আপনাদের না হয় সেক্ষেত্রে আপনারা কি করবেন, নিয়ে নেবেন একটা পুরনো মোজাটাকে কিন্তু অবশ্যই আগে পরিষ্কার করে নেবেন। তারপর এই ব্রাশের মধ্যে এইভাবে করে আপনারা মোজাটিকে পরিয়ে দেবেন। তারপর যদি আপনারা আপনাদের এই জামা কাপড়ের মধ্যে এইভাবে করে ব্রাশটা ঘষেন সেক্ষেত্রে দেখবেন কোনোভাবেই কিন্তু আপনাদের জামা কাপড়ের মধ্যে যে কাজগুলো থাকবে সুতোর হোক জরির চুমকির কোনোভাবেই কিন্তু উঠবে না। এমনকি এইভাবে পরিষ্কার করলে দাগটাও খুব সহজেই চলে যাবে। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। আমি এখানে নিয়েছি রাবার ব্যান্ড। এই ধরনের রাবার ব্যান্ড আমরা অনেকেই কিন্তু চুল বাঁধার জন্য ব্যবহার করে থাকি। তবে কিছুদিন ব্যবহার করলে দেখবেন রাবার ব্যান্ডগুলো এইভাবে ঢিলে হয়ে যায়। আর যখনই রাবার ব্যান্ড ঢিলে হয়ে যায় তখন কিন্তু এই রাবার ব্যান্ডগুলো আমরা কেউই ব্যবহার করি না, হয় ফেলে দিই, না হলে বাড়িতে এরকমই পড়ে থাকে। তবে এই রাবার ব্যান্ডগুলো আবারও আপনারা কিভাবে ব্যবহার করবেন, আমি এখানে একটা পাত্র নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের ফুটন্ত গরম জল। এখানে কিন্তু ফুটন্ত গরম জলেরই ব্যবহার করতে হবে। আর
রাবার ব্যান্ডগুলো দেওয়ার সাথে সাথে দেখতেই পাচ্ছেন কেমন ছোট হয়ে গেছে। তো এইভাবে করে কিছু সেকেন্ড আমি রেখে দিচ্ছি। আপনারা কিন্তু 5 মিনিট মতো রেখে দেবেন। আমি যেহেতু ভিডিওটা বানাচ্ছি যার কারণে কিছু সেকেন্ড পরেই আমি এই রাবার ব্যান্ডগুলো এখান থেকে তুলে নেব। তবে যেহেতু জলটা এখন অনেকটাই গরম রয়েছে, আমি একটা কাঁটা চামচ দিয়ে এটাকে তুলে নিচ্ছি, তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তাহলে বন্ধুরা, আপনাদেরও যদি রাবার ব্যান্ড এইভাবে ঢিলে হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনারা এইভাবে করে যদি কাজটি করে নেন তাহলে দেখবেন এই রাবার ব্যান্ডগুলো আবারও আপনারা আরও বেশ কিছুদিন ব্যবহার করতে পারবেন। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে। বিস্কুট আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি নিয়ে আসা হয়ে থাকে। তবে আমরা কি করি, বিস্কুটটা আনার পর কোনো কৌটো বা জারের মধ্যে বিস্কুটগুলো কিন্তু রেখে দিই। তবে অনেক সময় এমন হয়ে থাকে পুরো বিস্কুটটা কিন্তু আমাদের কৌটোর মধ্যে রাখা যায় না, তখন বেশ কিছুটা বিস্কুট আমরা প্যাকেটের মধ্যে রেখে দিই। তো প্যাকেটের মধ্যে মুড়িয়ে অনেকেই রাবার ব্যান্ড দিয়ে আটকে দিই। তবে এইভাবে রাখলেও দেখা যায় বিস্কুটটা কিন্তু ঠিকঠাক থাকে না, বাইরের হাওয়া ভেতরে চলে যায় আর বিস্কুট কিন্তু নরম হয়ে যায়, তখন বিস্কুটটা ফেলে দিতে হয় আর আমরা খেতে পারি না। তো আপনারা যখনই বেশ কিছুটা বিস্কুট প্যাকেটের মধ্যে রাখবেন, কিভাবে রাখলে বিস্কুটটা কোনোভাবেই নরম হয়ে যাবে না, চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে নিয়েছি একটা পেপারের টুকরো আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের চাল। এবার পেপারটাকে আমি এইভাবে মুড়িয়ে নিচ্ছি। কাজটি কিভাবে করছি সেটা একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন। তো যে পকেটের মতো তৈরি হয়েছে তার মধ্যে এই সাইডের পেপারটাকে আমি দিয়ে দিলাম আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এটা কিন্তু এরকম হয়ে যাবে। তো এটা আপনারা কিভাবে ব্যবহার করবেন, আমি এই যে প্যাকেটের মধ্যে বিস্কুটটা রয়েছে তার মধ্যে এই পেপারটাকে দিয়ে দেব। এবার যদি আপনারা এই বিস্কুটের প্যাকেটটাকে ভালোভাবে মুড়িয়ে রাবার ব্যান্ড দিয়ে এঁটে রেখে দেন সেক্ষেত্রে দেখবেন কোনোভাবেই কিন্তু বিস্কুটটা নরম হয়ে যাবে না। যদিও হালকা নরম হয় সেটা কিন্তু চাল খুব সহজেই অ্যাবজর্ব করে নেবে। আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে। কিচেন সিঙ্কের ব্যবহার কম বেশি করে থাকি। কিচেন সিঙ্কের মধ্যে যে কাজগুলো আমরা করে নেওয়া হয়ে গেলে আমরা কিন্তু প্রত্যেকে কিচেন সিঙ্কটাকে ভিমবার জেল, ভিমবার সাবান বা ভিমবার লিকুইড দিয়ে অনেকে পরিষ্কার করে থাকি। তবে পরিষ্কার করে নিলেও দেখা যায় কিচেন সিঙ্কের যে একটা নতুনের গ্লেজ সেটা কিন্তু ফিরে আসে না। তাছাড়াও কিচেন সিঙ্ক রেগুলার ব্যবহার করার কারণে অনেক সময় জলের আয়রনের দাগ ছোপ পড়ে যায়, যেটা দেখতেও কিন্তু খুবই খারাপ লাগে। তবে আপনারা কিভাবে কিচেন সিঙ্কটা পরিষ্কার করলে একদম নতুনের মতো পরিষ্কার হয়ে যাবে, এমনকি জলের আয়রনের দাগ ছোপ পড়বে না, চলুন দেখে নেওয়া যাক। তো আমি এখানে নিয়েছি একটা স্ক্রাবার, এর মধ্যে দিয়ে দিচ্ছি একবার ব্যবহার করার মতো কোলগেট। আপনারা এখানে কোলগেটের পরিবর্তে যে কোনো ধরনের সাদা টুথপেস্টের ব্যবহার করতে পারেন। সামান্য পরিমাণের জল দিয়ে দিয়েছি, তারপর এইভাবে করে কিচেন সিঙ্কটাকে ঘষে নিচ্ছি। তবে এইভাবে যে রোজ আপনাদের কিচেন সিঙ্কটা পরিষ্কার করতে হবে তা কিন্তু নয়। আপনারা যদি সপ্তাহে একদিন এইভাবে করে একটু কোলগেট বা টুথপেস্ট দিয়ে ঘষে নেন সেক্ষেত্রে দেখবেন যে কিচেন সিঙ্কের গ্লেজটা চলে যায় সেটা কিন্তু অনেকটাই ফিরে আসবে। পাচ্ছেন বন্ধুরা, কিচেন সিঙ্কটাকে ঘষে নেওয়ার পর পরিষ্কার জল দিয়ে আমি ধুয়ে দিয়েছি আর এখন কিচেন সিঙ্কটা আগের তুলনায় কতটা পরিষ্কার হয়েছে আপনারা কিন্তু নিজেরাই দেখে বুঝতে পারবেন। তো এইভাবে একদিন করলে কিন্তু হবে না, সপ্তাহে একদিন আপনারা এই কাজটি করুন, তাহলেই কিন্তু ফল ভালোভাবে বুঝতে পারবেন। এক্সট্রা যে জলটা রয়েছে সেটা আমি একটা কাপড়ের সাহায্যে এইভাবে করে পুছে পরিষ্কার করে নিচ্ছি। আরও একটা কাপড়ের টুকরো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণের নারকেল তেল। আপনারা এখানে তুলোরও ব্যবহার করতে পারেন। তারপর কিচেন সিঙ্কটাকে এইভাবে করে ঘষে নিচ্ছি যাতে করে একটা নারকেল তেলের আস্তরণ হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে আমি কিচেন সিঙ্কটাকে এইভাবে করে তেল দিয়ে ঘষে নিয়েছি। এরপর আপনারা যদি কিচেন সিঙ্কের মধ্যে সবজিপাতি ধুয়ে থাকেন, বাসন ধুয়ে থাকেন, সেক্ষেত্রে দেখবেন কিচেন সিঙ্কের মধ্যে যে জলটা থাকে সেটা কিন্তু আর থাকবে না, খুব সহজেই ঝরে যাবে। আমি আপনাদেরকে জলটা দিয়েও দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। তবে নারকেল তেল যে আপনারা রোজ ব্যবহার করবেন তা কিন্তু নয়, সপ্তাহে একদিন যদি এইভাবে করে দেন তাহলেই কিন্তু আপনারা নিজেরাই বুঝতে পারবেন। ভালো লাগলে লাইক করবেন। আজকে এখানে শেষ করছি।